আমেরিকার 25 শীর্ষ স্থানীয় কোম্পানি কর্মকর্তারা বাংলাদেশ সফরে মধ্য দিয়ে বিদেশি বিনিয়োগের নতুন দিগন্ত উন্মোচন হতে যাচ্ছে। বড় আকারের বিনিয়োগের সম্ভাবনা দেখছেন অর্থনীতিবিদরা। দুই দেশের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার করবে। তবে দেশে বিদ্যমান জ্বালানি সংকট ও নানা প্রতিবন্ধকতা এখনও বিনিয়োগের আকর্ষণে বড় বাধা বলছেন ব্যবসায়ী ও অর্থনীতিবিদরা। এশিয়ার 10ম বৃহৎ অর্থনীতির দেশ এখন বাংলাদেশ, যেখানে মানুষের মাথাপিছু আয় $৩,০০০ মার্কিন পেরিয়ে গেছে, আর মোট দেশজ উৎপাদন বা জিডিপির আকার ছাড়িয়ে গেছে $500 বিলিয়ন। এমন বাস্তবতায় দেশের অর্থনীতির ভিত আরও মজবুত করার লক্ষ্যে বিদেশি বিনিয়োগ আকর্ষণের চেষ্টা করছে সরকার। এরই অংশ হিসেবে বিনিয়োগের সুযোগ অনুসন্ধানে শীঘ্রই বাংলাদেশ সফরে আসার কথা রয়েছে আমেরিকার 25টি শীর্ষস্থানীয় কোম্পানির কর্মকর্তাদের। এতে বাংলাদেশ আমেরিকার অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার হবে বলে মনে করেন অর্থনীতিবিদরা। এত রিস্ক ফ্যাক্টর থাকা সত্ত্বেও বাংলাদেশের সার্বিক প্রবৃদ্ধি, রপ্তানি প্রবৃদ্ধি ঋণাত্মক হওয়া সত্ত্বেও যুক্তরাষ্ট্রের সাথে কিন্তু বাংলাদেশের প্রবৃদ্ধি ধনাত্মক। অতএব সেই জায়গা থেকে যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্যিক সম্পর্কটা যদি পজিটিভলি আগায় তাহলে সেই ক্ষেত্রে অনেক সুযোগ রয়েছে। বাংলাদেশে অবকাঠামো, তথ্য প্রযুক্তি, ইলেকট্রনিক্স পণ্য উৎপাদন, বস্ত্র ও চামড়া, স্বয়ংক্রিয় হালকা প্রকৌশল, কৃষি পণ্য ও খাদ্য প্রক্রিয়াজাতকরণ এবং তেল, গ্যাস ও সমুদ্র অর্থনীতিতে বিনিয়োগের অপার সুযোগ রয়েছে। এসব খাতে বিনিয়োগ করতে পারে আমেরিকা। তবে জ্বালানি সংকট সহ নানা কারণে বিনিয়োগ বাধাগ্রস্ত হচ্ছে বলে মনে করেন ব্যবসায়ী ও অর্থনীতিবিদরা। বিনিয়োগ নির্ভর করে অনেক কিছুর উপর। আপনার ইনফ্রাস্ট্রাকচার বিদেশি বিনিয়োগকারীর জন্য প্রস্তুত কিনা, অর্থাৎ আপনি যেখানে বিনিয়োগ করবে সেই বিনিয়োগের পরিবেশটা আপনি তৈরি করতে পারছেন কিনা। অতএব বিদেশি বিনিয়োগকারীদেরকে আমরা যদি আকৃষ্ট করতে চাই, তাদেরকে আমি জ্বালানি নিরাপত্তা দিতে পারবো কিনা, গ্যাস নিরবিচ্ছিন্ন গ্যাস সরবরাহ দিতে পারবো কিনা। যারা আসছে এখানে বিনিয়োগ করতে, তারা তো এসে দেখবে আগে আমরা যারা এক্সিস্টিং এখানে বিনিয়োগে আছি তারা ভালো আছি কিনা। তো আমরা কি ভালো আছিলাম বা ভালো আছি? আমরা তো ভালো নাই। মানে আমাদেরও অবস্থা হলো যে কোনো রকম বেঁচে থাকার সংগ্রামে আমরা লিপ্ত। যার কারণে এখন তো মার্কিন যুক্তরাষ্ট্রের যে বিনিয়োগ প্রতিনিধি দল আসছে, আমরা খুব উৎফুল্ল যে ঠিক আছে তারা আসছে, আমরা হয়তো আশা করব তারা কিছু বিনিয়োগ করবে। কিন্তু আলটিমেটলি রেজাল্ট হবে ওই যে অতীতে যারা এসে ফেরত গেছে ওরকমই রেজাল্ট হবে বলে আমরা আশঙ্কা করছি। দেশে এখনও উচ্চ মূল্যস্ফীতি বিরাজ করছে, যা বিনিয়োগ আকর্ষণের পথে অন্যতম বাধা। একই সাথে অবকাঠামো উন্নয়ন না হলে বিদেশি বিনিয়োগ আসবে না বলে মনে করেন অর্থনীতিবিদ ও ব্যবসায়ীরা। রিয়াদ সুমন, ওয়ান নিউজ, ঢাকা। আমরা আবারও ফিরছি আলোচনায়। আজ আমাদের সাথে আলোচনার জন্য রয়েছেন বারবিটার সিনিয়র ব্যবসায়ী আব্দুল হক। যে আমরা একটা প্রতিবেদন দেখলাম, আরও একটা, সেখানে দেখলাম যে বিকেএমই এর সভাপতি তিনি বলছেন অতীতে যারা এসেছে তারা যেরকম এসে ফিরে গেছে এরকমই হতে পারে যদি বিনিয়োগ পরিবেশ আমরা উন্নতি না করি। আপনি জাপানের প্রসঙ্গ বলছিলেন, সেই প্রসঙ্গটা টেনেই বলি যে জাপানের একটা বড় বিনিয়োগ আমরা সম্ভাবনা দেখেছিলাম, কিন্তু সেই বিনিয়োগ আমরা আনতে পারিনি। অর্থনৈতিক অঞ্চলটা এখন প্রায় অকেজো হয়ে পড়ে আছে। অ্যাকচুয়ালি দেখুন, জাপানের ব্যাপারে কিন্তু জাপানের জাইকার চিফ বলে গিয়েছেন, আমি সেই লাইনে কথাগুলো বলছিলাম। সেটা একটা হলো নীতির সাস্টেনেবিলিটি কিংবা নীতি ফোরসিয়েবল, মানে যাতে নীতিটা বোঝা যায় সে ব্যাপারে সরকারে কিন্তু সচেষ্ট হতে হবে। এবং যে চুক্তিটা করেছে জাপানের সাথে, ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট, এরই প্রথম একটা চুক্তি হলো, তার ভিত্তিতে যেন তার সাথে সামঞ্জস্যপূর্ণ হয়। আমার মনে হয় জাপানের একটু অনেক বেশি সেন্সিটিভ। জাপানিদেরকে আমরা বিনিয়োগে যদি আনতে পারি সেটা আমার জন্য অনেক ইতিবাচক বার্তা বহন করবে, যে অন্যরা কিন্তু সহজে সেখানে চলে আসবে, চাইনিজরা সহজে চলে আসবে, আমেরিকানরা সহজে আসবে, জাপানিরা একটু সেন্সিটিভ। জি, এই যে 25টা বৃহৎ কোম্পানি, শীর্ষ কোম্পানি আমেরিকার বাংলাদেশে আসতে চাচ্ছে, এটি তো বেশ ইতিবাচক ব্যাপার, কিন্তু আমরা আসলে এটাকে আসলে ক্যাশ করতে পারবো? আমাদের আসলে এখন করণীয়টা কি? তারা আমি মনে করি যে আমরা পারবো, কারণ সরকারের তো বয়স মাত্র 5 মাস। সরকারেরও হয়তো আরও অনেকগুলো অ্যাডজাস্ট করতে হবে, বাট ব্যাপক ধরনের যে সংস্কারগুলো দরকার সেই ব্যাপারে সরকারকে, আমি মনে করি সরকারের যথেষ্ট সময় সরকার এখনও পায়নি। সরকার একটা পলিটিক্যাল প্রেশারে ছিল, সরকারে অনেকগুলো অঙ্গীকার করতে হয়েছে। সরকারকে একটু সময় দিতে হবে যে রিয়েল সংস্কার যেগুলো দরকার, সরকারের আকার ছোট করা, সরকারকে এফিশিয়েন্ট করা, সরকারের মিনিস্ট্রিগুলোকে কমিয়ে আনা,
সরকারকে টোটালি বিজনেস লাইক একটা ইয়েতে যেতে হবে। যেমন বিনিয়োগ বোর্ডে বেজাকে সহকারে তারা একটা নতুন আইন করে একক করেছে। আমি মনে করি সেটাকে আরোগুলো এজেন্সি যেমন ইম্পোর্ট এক্সপোর্ট, তারপর বিনিয়োগ, তারপরে হলো সার্ভিসেসগুলো লাইক রপ্তানি আমদানি, সবটা মিলে কিন্তু একক এজেন্সি করা সম্ভব, যেটা মালয়েশিয়া করেছে জাপানকে ফলো করে, কোরিয়া করেছে জাপানকে ফলো করে, খোদ জাপান ব্রিটেনকে ফলো করে করেছে। অর্থাৎ আমি তো মনে করি ভিয়েতনামের মতো কমিউনিস্ট কান্ট্রি যদি একক এজেন্সি করতে পারে, আপনি ভিয়েতনামকে দেখেন, ভিয়েতনাম কমিউনিস্ট কান্ট্রি। সম্প্রতি স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল তিনি বলেছেন যে আমাদের আসলে নীতিগত কোনো উন্নয়ন হয়নি, বিশেষ নৈতিক কোনো উন্নয়ন হয়নি, বিশেষ করে আমরা দুর্নীতি এখনো আমলাতান্ত্রিক জটিলতা রয়ে গেছে, এখনো দুর্নীতি রয়ে গেছে, এখনো কাজের ধীরগতি রয়ে গেছে। তিনি কিন্তু সম্প্রতি কথা বলেছেন। তো একজন মন্ত্রী নিজেই বলছেন আসলে এই সংকটগুলো এখনো কাটেনি, অর্থাৎ 5 মাসের ব্যাপার। এগুলোকে আদৌ কাটবে? এই যে দুর্নীতির কথা বলছি, এই যে আমলাতান্ত্রিক জটিলতা, অনেক দিন ধরেই তো বলা হচ্ছে যে ওয়ান স্টপ সার্ভিস দেওয়া হবে, অনলাইন সেবা দেওয়া হবে, কোথায় সেটা? দেখুন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব আমি মনে করি অনেক উঁচু মানের একজন মানুষ, অত্যন্ত শিক্ষিত। আমি ওনাকে ব্যক্তিগতভাবে বহু বছর থেকে চিনি। সততা নিষ্ঠা এই মানের নেতা খুব বেশি বাংলাদেশে নাই। অনেকে গুজরে গেছেন আগে, যারা সাইফুর রহমান সাহেবের মতো লোক, ইভেন আওয়ামী লীগের সময় শামস কিবরিয়া সাহেবের মতো অর্থনীতি মন্ত্রী পেয়েছি, আবুল মাল আব্দুল মুহিত। আমি কিন্তু সৌভাগ্যক্রমে এদের সাথে কাজ করার আমার একটা ঐতিহাসিক সুযোগ হয়েছে। আমি মনে করি মির্জা ফখরুল দারুণ কথা বলেছেন এবং জাতির লক্ষ লক্ষ মানুষের অব্যক্ত বেদনার কথা উনি বলেছেন। আমি মনে করি যে ওনার কথার মাধ্যমে কিন্তু ফুটে উঠেছে যে জনগণের যে বিপ্লবী প্রত্যাশা এবং আমাদের দেশে যে ব্যাপক পরিবর্তনটা দরকার সেটা কিন্তু উনি বলেছেন। সেটার জন্য যে রাজনৈতিক সদিচ্ছা সেটা সরকারকে নিতে হবে। এবং আমরা 24-এর যে জুলাইয়ের যে রক্তাক্ত পথ কিংবা অগস্টের যে পরিবর্তন, আমি মনে করি সেখানে বড় একটা বার্তা আছে, সেখানে বড় প্রত্যাশা আছে। সারা পৃথিবীর মানুষ দেখেছে যে বাংলাদেশের তরুণরা প্রাণ দিয়ে কিন্তু একটা পরিবর্তন এনেছে। সেই পরিবর্তনটাকে টেকসই করা এবং তার মাধ্যমে বাংলাদেশের নবযাত্রা, নব উত্থান আখ্যা দিয়েছিল দ্য ইকোনমিস্ট। বলছিল বাংলাদেশ বিগিনস অ্যাগেইন, কোট আন কোট। এই যে নবযাত্রা মানে কি? নবযাত্রা মানে প্রশাসন থেকে শুরু করে বিচার ব্যবস্থায়, শিক্ষা ব্যবস্থায়, সার্ভিসেসগুলোতে আপনি তো ট্রেডিশনাল জায়গায় রয়ে গেছেন, আপনি তো কোনো ব্যাপক পরিবর্তনে হাত দেন। আমি মনে করি সরকারকে এই কমিটমেন্টে আসতে হবে যে তারা সত্যিকার অর্থেই বড় পরিবর্তন করবে। অন্যথায় সরকার কিন্তু জনগণের প্রত্যাশা কিংবা বিশ্বের প্রত্যাশা, ফর দ্যাট ম্যাটার আমাদের যে 23 থেকে 25 লক্ষ তরুণ প্রতি বছর বাজারে আসছে, তাদেরকে আপনি কি দেবেন? কোথায় জব দেবেন? এত জব আছে নাই। অতএব আপনাকে ইকোনমিক অ্যাক্টিভিটি বাড়িয়ে মানুষের যে বিশাল অর্থ পাচার হয়েছে, 17 থেকে 18 বিলিয়ন ডলার পাচার করে নিয়েছে একটা কোম্পানি। পৃথিবীর ইতিহাসে এরকম লুটপাট কটা হয়েছে বলেন? সেখানে আমরা এখনো টিকে আছি, আমরা ব্যাংকরাপ্ট হয়নি, কারণ আমাদের 1.5 কোটি মানুষ বাইরে আছে, তারা প্রতিদিন টাকা পাঠাচ্ছে, আপনি রক্তের অভাবটা হচ্ছে না। বাট আসলে তো আপনার টাকা শূন্য হয়ে গেছে, মানুষের রোজগার কমে গেছে, একটা গরিব রিক্সাওয়ালা, একটা দিন মজুর, সাধারণ মানুষের অর্থের মূল্য কমে গিয়েছে, টাকার তেজপাতা হয়ে গেছে, আমরা বুঝতে পারছি না। ফলে পণ্যের মূল্য স্ফীতি বেড়েছে। অর্থাৎ আপনি বলছেন যে অনেক কিছুই বলছেন, তবে আপনি যেটা বলছেন যে নতুন শুরু, আমরাও বিশ্বাস করি গেল 2 বছর আগে আগস্টে নতুন করে বাংলাদেশ শুরু হয়েছে এবং সেই শুরুটা নিশ্চয়ই আরো বহুদূর যাওয়ার রয়েছে। বিনিয়োগ এবং অন্যান্য জায়গায় ব্যাপক পরিবর্তন আসবে, বাংলাদেশের উন্নয়ন হবে।